abclearning.com. সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে চলো দেখি আজকে তোমাদের জন্য কি থাকছে। তার পূর্বে তুমি যদি নতুন ভিউয়ার হও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন ভিডিও রিলিজ হওয়ার সাথে সাথেই তুমি নোটিফিকেশন পাও, এবং শেয়ার করো যাতে তোমার বন্ধু ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্ট এবং লাইক দিয়ে তোমার মতামত জানাও, যাতে আমরা রিভিশন ক্লাস নেওয়ার সময় তোমার প্রশ্নের উত্তর দিতে পারি এবং সেই মোতাবেক আমাদের পরবর্তী ভিডিওগুলো সাজাতে পারি। সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আলোচনা করছিলাম উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র খতিয়ান অধ্যায়টি। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় পর্ব, অর্থাৎ পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান যদি হয় তারা কিভাবে লেনদেন সংঘটিত হলে লেনদেনগুলোকে খতিয়ান স্থানান্তর করে। আমরা 1 নম্বর পর্বে আলোচনা করেছিলাম সেবামূলক প্রতিষ্ঠান এবং টিসকে দেখিয়েছিলাম কিভাবে টিসকে হিসাব করা হয়। আজকে আমরা দেখব চলমান জের পদ্ধতিতে কিভাবে হিসাব সংরক্ষণ করা হয়। তাহলে চলো আজকে আমরা একটি উদাহরণ আলোচনা করব। সবাই খুব মনোযোগ সহকারে দেখো, কারণ আমি খতিয়ানের উপরে বিশেষ তেমন বেশি ক্লাস নেব না। 2টা ক্লাস তোমরা যদি ঠিকমতো প্র্যাকটিস করো, আশা করি খতিয়ান নিয়ে তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে একটি উদাহরণ দেওয়া আছে। মিস্টার এবিসি 2020 সালের 1 জুলাই তারিখে নগদ 50,000 টাকা, 20,000 টাকা আসবাবপত্র এবং 30,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার হিসেবের বইতে নিম্নলিখিত লেনদেন সংগঠিত হয়। এখানে আমাদের 20টি লেনদেন দেওয়া আছে, অনেক বড় খতিয়ান হবে, সেজন্য একটু ধৈর্য সহকারে দেখো। উপরোক্ত লেনদেনগুলো সনাতন পদ্ধতি না, এটা আমাদের হবে চলমান জের পদ্ধতিতে। চলমান জের পদ্ধতিতে খতিয়ান স্থানান্তর দেখাও এবং মাসের শেষে জের নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এগুলো জাবেদা করে নিই। অনেকেই নতুন আসছো, সেই কারণে নতুন থাকার কারণে প্রথমে জাবেদাগুলো করে নিই। পরে যখন তোমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে তখন সরাসরি লেনদেন থেকে খতিয়ান করে নিতে পারবে। তাহলে আমরা জাবেদাগুলো দেখি। প্রথম থেকে আমাদের প্রথম লেনদেনটি ছিল নগদ 50,000 টাকা, 20,000 টাকা আসবাবপত্র এবং 30,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করে। আমরা জাবেদা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত অনেক ডিটেলস আলোচনা করেছি। যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে, না হলে কিন্তু মিস করবে এবং অনেক মূল্যবান জাবেদা তোমরা বুঝতে পারবে না। সেজন্য আমি অনুরোধ করব, খতিয়ান এগুলো দেখার পূর্বে অবশ্যই তোমরা কি করবে, জাবেদাগুলো দেখে নেবে, যাতে তোমাদের জাবেদার সম্বন্ধে ধারণা পরিষ্কার হয়ে যায়। তাহলে নগদান ডেবিট 50,000, আসবাবপত্র ডেবিট 20,000, ক্রয় ডেবিট 30,000, মূলধন ক্রেডিট 1 লক্ষ টাকা। আমাদের দ্বিতীয় লেনদেন ছিল তানভীরের নিকট হতে পণ্যদ্রব্য ক্রয়, নাম থাকলে বাকিতে ক্রয় হিসাব হবে। তাহলে ক্রয় ডেবিট, আমরা প্রদেয় হিসাব করছি ক্রেডিট 20,000 টাকা। 3 নম্বর পাবেলির নিকট পণ্য বিক্রয়, যেহেতু নাম আছে বাকিতে, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট 1 লক্ষ টাকা। 4 নম্বর ছিল মাসুদের নিকট হতে ক্রয় 30,000 টাকা, তাহলে এটাও বাকিতে ক্রয়, তাহলে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট 30,000 টাকা। 5 নম্বর ছিল মোনা অ্যান্ড কোম্পানির নিকট হতে ক্রয় 15,000 টাকা, এর বিপরীতে 10,000 টাকা নগদ পাওয়া গেল, তাহলে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় ডেবিট 15,000, নগদান ক্রেডিট 10,000, প্রদেয় হিসাব ক্রেডিট 5,000। এরপরে 6 নম্বরটি ছিল যমুনা ব্রাদার্সের নিকট বিক্রয় 1,50,000 টাকা, যার মধ্যে 1,20,000 টাকা নগদ এবং 20,000 টাকার এখানে চেক পাওয়া গেল, তাহলে 1,20,000 এবং 20,000 মোট 1,40,000, বাকি 10,000 টাকা বাকি দিয়ে বিক্রয়। তাহলে আমরা জাবেদা দিতে পারি কি, নগদান ডেবিট 1,20,000, ব্যাংক ডেবিট 20,000 যেটি চেকের মাধ্যমে বিক্রয়, যেটা বাকি দিয়ে বিক্রয়, প্রাপ্য হিসাব ডেবিট 10,000, মোট বিক্রয় 1,50,000। এরপরে আমি একটু দ্রুত করছি, কারণ হলো যেহেতু এরপরে খতিয়ান করতে হবে, খতিয়ান থেকে আমরা মিল করে দেখাবো, সেজন্য একটু বড় হয়ে যাবে। জসিম অ্যান্ড সন্সের নিকট বিক্রয় 20,000 টাকা, যার একটি চেক পাওয়া গেল এবং চেকখানি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে যাবে দেওয়া হবে কি, ব্যাংকে জমা দিলে ব্যাংক ডেবিট, বিক্রয় ক্রেডিট, এটি নগদ বিক্রয়ের মতোই।
8 নাম্বার, তানভীরের নিকট 5,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো, অর্থাৎ আমরা যে পূর্বে ক্রয় করেছিলাম সেটি ফেরত দেওয়া হলো। তাহলে ফেরত দিলে আমাদের প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত বা বহি ফেরত ক্রেডিট 5,000 টাকা। এরপরে 9 তারিখ আছে আমাদের পাভেলের নিকট হতে 3,000 টাকার পণ্য ফেরত আসলো, অর্থাৎ পূর্বে যে আমরা বাকি দিয়ে বিক্রি করছিলাম সেটি ফেরত আসলো। তাহলে ফেরত আসলে আমাদের হবে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব ক্রেডিট। আমাদের 10 নম্বর ছিল ধারে বা বাকিতে বিক্রয়, বাকিতে বিক্রয় যাবে হবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 40,000 টাকা। 11 নাম্বার ধারে বা বাকিতে ক্রয়, একইভাবে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তারপরে আছে আমাদের ব্যাংকে জমা দেওয়া হলো 30,000 টাকা, ব্যাংক বাড়বে নগদ কমবে, তাহলে ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট 30,000 টাকা। 13 নম্বর আন্তঃফেরত, আন্তঃফেরত মানে হলো বিক্রয় ফেরত, তাহলে আন্তঃফেরত বা বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, কারণ নগদ বিক্রয় বা নগদ ক্রয় সাধারণত ফেরত হয় না, বাকিতে ক্রয় বা বাকিতে বিক্রয় হলেই ফেরত হয়। 14 নম্বর বহি ফেরত মানে ক্রয় ফেরত 2,000 টাকা, তাহলে আমরা যাবে দিতে পারি প্রদেয় হিসাব ডেবিট, বহি ফেরত বা ক্রয় ফেরত ক্রেডিট। 15 নম্বর ব্যক্তিগত প্রয়োজনে মালিক 2,000 টাকার পণ্যদ্রব্য উত্তোলন করেন, তাহলে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, কারণ পণ্যদ্রব্য উত্তোলন করলে আমার ক্রয় কমে যাবে, উত্তোলন বেড়ে যাবে। 16 নম্বর ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেন, তাহলে এটা নগদ উত্তোলন, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট 3,000 টাকা। 17 নম্বর ব্যক্তিগত প্রয়োজনে মালিক 2,000 টাকা পণ্যদ্রব্য বিক্রয় মূল্য উত্তোলন করে, বিক্রয় মূল্য হলো ধরে নেওয়া হলো মালিকের কাছেও কোম্পানি বিক্রি করেছে, সেজন্য এটা বিক্রয় হিসেবে গণ্য হবে। তাহলে যাবে এটা হবে কি একটু ব্যতিক্রম, উত্তোলন ডেবিট, বিক্রয় ক্রেডিট 2,000 টাকা। 18 নম্বর ব্যবসায়ী হতে মালিক 5,000 টাকা নগদ, 3,000 টাকার পণ্যদ্রব্য এবং ব্যাংক হতে 5,000 টাকা উত্তোলন করে, তাহলে যাবে হবে কি আমাদের উত্তোলন ডেবিট মোট 13,000, নগদান ক্রেডিট 5,000, ক্রয় ক্রেডিট 3,000, ব্যাংক ক্রেডিট 5,000। আমি এখানে তোমাদের অনেকগুলো এন্ট্রি রিপিটেড দেখিয়েছি যাতে একটি লেজারে অনেকগুলো জিনিস দেখালে তোমাদের জন্য সুবিধা হয়। এবং 19 নাম্বার জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো, তাহলে জীবন বীমা মালিকের ব্যক্তিগত খরচ, সেজন্য উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। এবং 20 নাম্বার ছিল মালিকের ব্যক্তিগত তহবিল হতে বন্ধুর মেয়ের বাগদত্ত অনুষ্ঠানে 5,000 টাকার আংটি প্রদান করা হলো, তাহলে এটি মালিকের ব্যক্তিগত খরচ এবং ব্যক্তিগত তহবিল থেকেই দিয়েছে, যার জন্য কারবারের সাথে বা ব্যবসায়ের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে এটি কী হবে না, লেনদেন হবে না। এখন ছাত্রছাত্রীরা আমরা এই জাবেদাগুলো থেকে আমরা খতিয়ান স্থানান্তর করব। আমরা গত জাবেদায় দেখেছি যে টি সকে দেখেছি, আজকে আমরা চলমান জেরে দেখব। চলমান জেরে আমি পূর্বে থেকেই আমাদের সময় বাঁচানোর জন্য আমি অঙ্কটি করে রেখেছি তোমাদের জন্য, এখন সেটিকে আমি বুঝিয়ে দেব। প্রথম ছিল নগদান ডেবিট, তাহলে নগদান হিসেবে যদি যাই ডেবিট পাশে লিখব কী লিখব, মূলধন, তাহলে নগদানের জুলাই 1 তারিখ নগদান ডেবিট মূলধন 50,000 টাকা, তাহলে জের আমার 50,000 টাকা, তাহলে এটি আমার হয়ে গেল, আমি মার্ক করে রাখি। এরপরে আছে আসবাবপত্র ডেবিট 20,000 টাকা, তাহলে আমি যদি আসবাবপত্র হিসেবে যাই তাহলে আসবাবপত্র ডেবিট, ডেবিট পাশে আমি লিখছি 20,000 টাকা, ডেবিট জের, তাহলে জেরের পাশে জের 20,000 টাকা। এখানে একটি জিনিস খেয়াল করো, অনেক ক্ষেত্রে জেরের জন্য দুইটি ঘর করা হয়, ডেবিট জের এবং ক্রেডিট জের, তবে আমরা সাধারণত জানি যে কোনো সম্পত্তি হলে ডেবিট জের হয়, সেজন্য একটি জের প্রকাশ করছি, ব্যয় হলে ডেবিট জের হয়, সেজন্য একটি ঘরই মেনটেন করা হয়। তাহলে টাকার জন্য 3টি ঘর, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং জেরের টাকা। তাহলে আসবাবপত্র ডেবিট, কিসের মাধ্যমে ডেবিট, মূলধন, তাহলে ডেবিট দিকে লিখলাম, তাহলে জের আমার 20,000 টাকা ডেবিট। এরপর রয়েছে ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, তাহলে ক্রয় হিসাবে আমরা চলে যাই, ক্রয় হিসাবে আমরা 1 তারিখ ডেবিট করেছি কিসের মাধ্যমে, মূলধন, তাহলে জের কত আমাদের 30,000 টাকা। এরপরে মূলধন হিসাবে যখন যাব সেটা হবে ক্রেডিট, তাহলে আমরা মূলধন হিসাবে ক্রেডিট পাশে লিখব, তিনটা মিলে আমাদের ক্রেডিট, যেমন নগদান ডেবিট, ডেবিট আসলে ক্রেডিট হবে 50,000, কারণ ডেবিট ছিল নগদান, তাহলে জের 50,000, আসবাবপত্র 20,000 টাকা, তাহলে মোট হলো 50,000, 20 70,000, ক্রয় আবার যখন লিখলাম ডেবিট করলাম
তখন মূলধন ক্রেডিট হলো 30,000, মোট 1 লক্ষ টাকা। তাহলে 1 নম্বর লেনদেন হয়ে গেল। 2 নম্বর ছিল ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় ডেবিট পাশে আমরা লিখব প্রদেয় হিসাব জুলাই 2 তারিখ। তাহলে আমাদের ব্যালেন্স বেড়ে হলো কত টাকা, 30,000 টাকা ছিল ডেবিট, আরও ডেবিট হলো 20,000, তাহলে মোট হলো 50,000 টাকা। এরপর প্রদেয় হিসাব ক্রেডিট 20,000। আমরা যদি প্রদেয় হিসাবে যাই, প্রদেয় হিসাব 2 তারিখ ক্রেডিট আছে আমাদের 20,000 টাকা, তাহলে জের 20,000 টাকা। এরপরে আছে আমাদের 3 তারিখ প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় ক্রেডিট। তাহলে প্রাপ্য হিসাবে চলে যাই আমরা, প্রাপ্য হিসাব ডেবিট। তাহলে ডেবিট পাশে দেওয়া আছে আমাদের জের হবে ডেবিট 1 লক্ষ টাকা। এখানে আমরা বিবরণের ঘরে লিখব ক্রেডিট পাশে যেটা বিক্রয়। এখন আমরা যদি বিক্রয় হিসাবে যাই, তাহলে বিক্রয় হিসাবে আমার ক্রেডিট পাশে আছে প্রাপ্য হিসাব দিয়ে 1 লক্ষ টাকা, জের আমার 1 লক্ষ টাকা। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে আছে আমাদের 4 তারিখ ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা ক্রয় হিসাবে যদি চলে যাই, তাহলে ক্রয় হিসাব এই যে প্রদেয় হিসাব ডেবিট 30,000 টাকা। তাহলে ব্যালেন্স 50,000 ছিল, 30,000 বেড়ে এখন হলো 80,000 টাকা। আমরা যাব প্রদেয় হিসাবে ক্রেডিট দিকে 30,000 টাকা। তাহলে প্রদেয় হিসাবে আমাদের ক্রেডিট পাশে যে 30,000 টাকা। তাহলে পূর্বে ব্যালেন্স ছিল আমাদের ক্রেডিট 20,000, আর নতুন করে ক্রেডিট হলো 30,000, মোট হলো 50,000 টাকা। এরপরে 5 নম্বর আছে ক্রয় ডেবিট নগদান ক্রেডিট। তাহলে আমরা ক্রয় হিসাবে যদি চলে যাই, তাহলে ক্রয় হিসাবে দেখি ক্রয় ডেবিট নগদান ক্রেডিট আমাদের 10,000 টাকা, এটা হয়ে গেল। তাহলে 80,000 টাকা ছিল, আরও 10,000 টাকা ডেবিট করার ফলে আমাদের 90,000 টাকা হলো। নগদান ক্রেডিট 10,000। তাহলে নগদান হিসেবে যখন যাব, তখন দেখো নগদান আমরা ক্রেডিট পাশে লিখছি 10,000, অর্থাৎ 50,000 টাকা ছিল, 10,000 টাকা ক্রেডিট হয়ে গেল, বর্তমানে আছে 40,000। এরপরে 6 তারিখ নগদান ডেবিট 1,20,000, ক্রেডিট করব কি বিক্রয়। তাহলে নগদানে আমরা চলে যাই, ডেবিট পাশে দেখা যায় বিক্রয় 1,20,000 টাকা। তাহলে পূর্বে ব্যালেন্স ছিল 40,000, এখন 1,20,000 বাড়ার কারণে এখন হয়ে গেল 40, 1,60,000। দেখো প্রত্যেকটি লেনদেন হওয়ার সাথে সাথে এখানে জেরের ব্যালেন্স আপডেট হয়ে যাচ্ছে, যেটা টি অ্যাকাউন্টসে আমরা মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়, এখানে সেটা করতে হয় না। এরপরে আছে আমাদের ব্যাংকে আছে 20,000 টাকা। তাহলে আমরা যদি ব্যাংক হিসেবে যাই, দেখো তাহলে বিক্রয় 20,000 টাকা, আমাদের ব্যালেন্স ডেবিট জের 20,000 টাকা। এরপর আছে প্রাপ্য হিসাব 10,000 টাকা। তাহলে আমরা যদি প্রাপ্য হিসাবে যাই, তাহলে দেখো 6 তারিখ বিক্রয় 10,000 টাকা। তাহলে পূর্বে ছিল 1 লাখ টাকা, আরও 10,000 টাকা ডেবিট হলো, বর্তমানে হলো 1,10,000 টাকা। এখন সবগুলো মিলে আমরা বিক্রয় হিসাবে যাবো 1,50,000 টাকা। দেখে আছে কিনা, বিক্রয় হিসাব 1,50,000 টাকা। এই যে তিনটে মিলে 1,50,000 টাকা, অর্থাৎ আগে ছিল 1 লক্ষ টাকা, এই তিনটে মিলে আমার হলো কত 1,50,000, এখন হলো ক্রেডিট 2,50,000 টাকা। তাহলে 6 নাম্বার হয়ে গেল। 7 নাম্বার আছে ব্যাংক ডেবিট বিক্রয় ক্রেডিট। তাহলে ব্যাংক হিসেবে চলে যাই আমরা ব্যাংক। তাহলে ব্যাংক ডেবিট পাশে আমাদের আছে 20,000 টাকা। তাহলে পূর্বে ছিল 20,000, এখন ডেবিট হলো আরও 20,000, তাহলে মোট হলো 40,000 টাকা। আর বিক্রয় হিসাব ক্রেডিট করব 20,000। তাহলে বিক্রয় হিসাবে যাই, বিক্রয় হিসাবে আমাদের ক্রেডিট পাশে এই যে জুলাই 7 তারিখ ব্যাংক নামে ক্রেডিট হয়েছে 20,000। তাহলে পূর্বে ছিল 2,50,000, নতুন করে ক্রেডিট হলো 20,000, তাহলে হলো আমাদের 2,70,000। এরপরে আছে আমাদের 8 তারিখ প্রদেয় হিসাব ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে আমরা যদি প্রদেয় হিসাবে যাই, প্রদেয় হিসাবে দেখো ক্রয় ফেরত আমাদের ক্রেডিট, ক্রয় ফেরত ক্রেডিট হয়ে যাচ্ছে আমাদের, প্রদেয় হিসাব ডেবিট হয়ে যাচ্ছে 5,000 টাকা। ও মাঝখানে জুলাইয়ের 5 তারিখে আমার আরেকটি লেনদেন ছিল, সেটা বাদ পড়ে গেছে। এই যে প্রদেয় হিসাব ক্রেডিট 5,000 টাকা, এই যে প্রদেয় হিসাব আমরা ক্রেডিট করেছি 5,000 টাকা। তাহলে 55,000 টাকা ক্রেডিট, 5,000 টাকা ডেবিট হয়ে গেল, তাহলে বর্তমানে ব্যালেন্স 50,000 টাকা। এরপরে রয়েছে আমাদের কোনটা হলো এটা 8 তারিখ প্রদেয় হিসাব ডেবিট ক্রয় ফেরত। এখন ক্রয় ফেরতে যদি চলে যাই আমরা, তাহলে ক্রয় ফেরতে দেখো প্রদেয় হিসাব ক্রয় ফেরতে আমাদের এখানে কি হয়ে গেল, ক্রয় ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট 5,000 টাকা। 8 তারিখে আমাদের হয়ে গেল। এরপরে 9 তারিখ বিক্রয় ফেরত প্রাপ্য হিসাব। তাহলে বিক্রয় ফেরত ডেবিট জের, তাহলে বিক্রয় ফেরত 9 তারিখে ডেবিট জের 3,000 টাকা, তাহলে ডেবিট জের আমার 3,000 টাকা। এরপর আমি যাব কোথায়,
প্রাপ্য হিসাব 3000 টাকা। তাহলে প্রাপ্য হিসাবে যাই, তাহলে দেখো এই যে বিক্রয় ফেরত প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে গেছে 3000। তাহলে পূর্বে ছিল 1,10,000, ক্রেডিট হয়ে গেল 3000, তাহলে বর্তমানে আছে 1,07,000। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপর 10 তারিখ আবার প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে প্রাপ্য হিসাব যদি আবার যাই, তাহলে দেখো বিক্রয় ডেবিট 40,000, তাহলে 40,000 বাড়লে 1,07,000, তার সাথে 40,000 যোগ হলে 1,47,000। বিক্রয় হিসাব ক্রেডিট করব 40,000, তাহলে আমরা বিক্রয় হিসাবে দেখো 10 তারিখ ক্রেডিট করা হয়েছে 40,000, তাহলে পূর্বে ছিল 2,70,000, 40,000 ক্রেডিট করার পর এখন হয়ে গেল 3,10,000। এবার আমাদের এটা হয়ে গেল 11 নম্বর ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো ক্রয় হিসাবে আমরা ডেবিট করেছি 5 তারিখ, কত টাকা এটা আমাদের 11 তারিখ 10,000 টাকা ক্রয় হিসাবে, এটা আমাদের মাঝখান থেকে ওই যে ক্রয় ফেরতের জন্য করেছিলাম 11 তারিখে আমাদের 10,000 টাকা। তাহলে আমাদের ব্যালেন্স হলো বর্তমানে কত, আমাদের 95,000, 10,000 যোগ হলে 1,05,000। তাহলে এটা আমাদের হয়ে গেল। 11 নম্বর ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। ব্যাংক হিসাবে যদি আমরা যাই, ব্যাংক নগদান ডেবিট 30,000, তাহলে পূর্বে ডেবিট ছিল 40,000, 30,000 বাড়ার কারণে এখন হলো 70,000, নগদ টাকা কমে যাবে 30,000। তাহলে নগদান হিসাবে যদি যাই, দেখো নগদান ব্যাংক কমে গেছে 30,000, তাহলে পূর্বে ছিল 60,000, 1,60,000, 30,000 ক্রেডিট করার পর আমার হলো 1,30,000। তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপর আছে 13 তারিখ আন্তঃফেরত বা বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে আমরা বিক্রয় ফেরত হিসাবে যদি যাই, তাহলে আবার দেখো 13 তারিখ প্রাপ্য হিসাব ডেবিট, আমরা বিক্রয় ফেরত 2,000, তাহলে 3,000 আর 2,000 5,000 টাকা। আর আমরা যদি প্রাপ্য হিসাবে ক্রেডিট পাশে যাই, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল দেখো প্রাপ্য হিসাব ক্রেডিট পাশে আমাদের 2,000, তাহলে পূর্বে ছিল 1,47,000, এখন 2,000 ক্রেডিট হওয়ার কারণে হলো 1,45,000। 14 নাম্বার প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত বা বহি ফেরত ক্রেডিট। তাহলে প্রদেয় হিসাব কমে যাবে আমাদের 2,000 টাকা, তাহলে দেখো ক্রয় ফেরত আমাদের কমে গেল 2,000 টাকা। মাঝখান থেকে 11 নম্বরে এটিকে বাদ করে গেছি কিনা আমরা দেখি। 11 নম্বরে, হ্যাঁ এখানে 11 নম্বরে আমাদের কি ছিল, প্রদেয় হিসাব ছিল, সেটা আমরা এখানে মার্ক করে বাদ পড়ে গেছি। প্রদেয় হিসাব বেড়েছে 10,000, তাহলে 10,000 বাড়লে 50,000 এসে 10,000 বলে 60,000, 60,000 থেকে 2,000 বাদ গেলে 58,000। এরপরে আমরা কত নম্বর হলো, 12 নম্বর হয়ে গেল। ব্যাংক হিসাব 30,000 টাকা দেখিয়েছি কিনা আমরা দেখি, আসলে অঙ্কটা অনেক বড় হয়ে গেছে তো এই জন্য বাদ পড়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আন্তঃফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট বা বিক্রয় ফেরত ডেবিট। বিক্রয় ফেরত ডেবিট করেছি কিনা দেখি, এটা কয় তারিখ, 13 তারিখ। 13 তারিখ বিক্রয় ফেরত ডেবিট করেছি আমরা। প্রাপ্য হিসাব দেখি তো ক্রেডিট করেছি কিনা আমরা, এখানে প্রাপ্য হিসাব 13 তারিখ ক্রেডিট করেছি, তার মানে এটা আমাদের হয়ে গেল। 14 তারিখ প্রদেয় হিসাব ক্রয় ফেরত। 14 তারিখে আমরা কি করেছিলাম, প্রদেয় হিসাব আমরা একটু দেখে নেই। প্রদেয় হিসাব, হ্যাঁ 14 তারিখ করেছি, এটা হয়ে গেছে আমাদের। ক্রয় ফেরত দেখিয়েছি কিনা, হ্যাঁ প্রদেয় হিসাব দেখো তো ক্রয় ফেরত আমাদের 2,000, তাহলে 5,000 ছিল, এখন 2,000 বেড়ে 7,000 হলো। তাহলে 14 নাম্বার আমাদের হয়ে গেল। এরপরে 15 নাম্বার ছিল কি, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। উত্তোলন ডেবিট করলে তাহলে উত্তোলন আমরা ডেবিট পাশে দেখে আছে কিনা, 15 নাম্বার, হ্যাঁ উত্তোলন ডেবিট করছি আমরা 2,000 টাকা, তাহলে ডেবিট যে 2,000 টাকা। আমরা ক্রয় ক্রেডিট করব 2,000 টাকা, দেখি আমরা ক্রয় ক্রেডিট করেছি কিনা 15 তারিখে, হ্যাঁ ক্রয় আমরা ক্রেডিট করেছি 2,000, কারণ 1,05,000 টাকা ছিল, বর্তমানে 2,000 টাকা ক্রেডিট হওয়ার কারণে হয়ে গেল কত, 3,000 টাকা, 1,03,000। তাহলে 15 নম্বর হয়ে গেল আমাদের। এরপর আছে 16 নাম্বার উত্তোলন ডেবিট, আবার নগদান ক্রেডিট। তাহলে উত্তোলন যদি ডেবিট করি, উত্তোলন হিসাবে যাই আমরা, উত্তোলন হিসাবে ডেবিট, এই যে 16 তারিখ ডেবিট করেছি 3,000, তাহলে পূর্বে ছিল 2,000, 3,000 হওয়ার কারণে 5,000 টাকা হলো। নগদান ক্রেডিট হবে, তাহলে নগদানে আমরা দেখি ক্রেডিট করেছি কিনা, হ্যাঁ উত্তোলন, এই যে নগদান ক্রেডিট করেছি 3,000, তাহলে পূর্বে ছিল আমাদের 1,30,000, 3,000 ক্রেডিট হওয়ার কারণে হলো 1,27,000, তাহলে 16 নম্বর আমাদের হয়ে গেল। 17 নম্বর আবার উত্তোলন ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে উত্তোলন হিসাবে আমরা যাই, 17 নম্বর উত্তোলন ডেবিট, বিক্রয় ক্রেডিট আমাদের 2,000 টাকা। তাহলে এখানে
2000 বাড়ার কারণে পূর্বে ছিল 5000, এখন হলো সেটা 7000 টাকা। আর বিক্রয় ক্রেডিট করব 2000, দেখি আমরা বিক্রয় হিসেবে ক্রেডিট করেছি কিনা। এখানে 17 নম্বর বিক্রয় ক্রেডিট করেছি 2000, তাহলে পূর্বে ছিল আমাদের 3,10,000, এখন 2000 বাড়ার কারণে 3,12,000, তাহলে আমাদের এটাও 17 নম্বর হয়ে গেল। 18 নম্বরে তিনটা উত্তোলনের জন্য 13,000, নগদান 5,000, ক্রয় 3,000, ব্যাংক 5,000, তাহলে উত্তোলন হিসাবে যায় 18 তারিখে। আমরা উত্তোলন হিসাব কোথায় আছে, উত্তোলন, তাহলে দেখো 5,000, 3,000, 5,000, তাহলে 3 জুলাই 18 তারিখ, তিনটে মিলে আমাদের 12,000-এর সাথে 3,000 যোগ করলে 15,000, 15,000-এর সাথে 5,000 যোগ করলে 20,000। আবার এখানে তাহলে কি নগদান ক্রেডিট করব 5,000, তাহলে ক্রেডিট পাশে দেখি এই যে নগদান ক্রেডিট করেছি 5,000, তাহলে পূর্বে ছিল 1,27,000, 5,000 ক্রেডিট করার কারণে 1,22,000। আবার ক্রয় ক্রেডিট করব 3,000, দেখি ক্রয় ক্রেডিট করা হয়েছে কিনা 3,000, হ্যাঁ ক্রয় আমরা ক্রেডিট করেছি 3,000, অর্থাৎ পূর্বে ছিল 1,03,000, আমাদের 3,000 ক্রেডিট হওয়ার কারণে এখন হলো 1,00,000 টাকা। ব্যাংক ক্রেডিট আমাদের 5,000, দেখি ব্যাংক ক্রেডিট করা হয়েছে কিনা। ব্যাংক আমরা এই যে উত্তোলন ক্রেডিট করেছি 5,000, তাহলে পূর্বে ছিল 70,000, 5,000 কমে যায়, এখন হলো ব্যাংক ডেবিটের 65,000, তাহলে আমাদের 18 হয়ে গেল। এরপর আবার উত্তোলন ডেবিট 5,000, নগদান ক্রেডিট 5,000, তাহলে উত্তোলন হিসাবে আবার যাই। উত্তোলন কোথায় আছে আমাদের উত্তোলন ডেবিট, এই যে এখানে আছে 5,000, তাহলে 5,000 আগে উত্তোলন ছিল 20,000, এখন 5,000 বেড়ে হলো 25,000। আর নগদানে ক্রেডিট করেছি আমরা উত্তোলন 5,000, তাহলে পূর্বে ছিল 1,22,000, ক্রেডিট করার কারণে হলো 5,000 ক্রেডিট করার কারণে হলো 1,17,000। আমাদের আর কোনো এন্ট্রি নেই, এটা তো লেনদেন নয়। তাহলে আমরা দেখি প্রথম থেকে নগদ আমরা সবগুলো দিয়েছি, তাহলে নগদের আমার ডেবিট জের 1,17,000, আসবাবপত্র আমরা সবগুলো দিয়েছি, ডেবিট জের 20,000, পারচেস ক্রয় আমরা সবগুলো দিয়েছি, তাহলে ডেবিট জের 1,00,000 টাকা। ক্যাপিটাল হ্যাঁ আমরা সবগুলো দিয়েছি, তাহলে ডেবিট জের 1,00,000 টাকা। প্রদেয় হিসাব আমরা সবগুলো দিয়েছি, ক্রেডিট জের 58,000 টাকা। প্রাপ্য হিসাব আমরা সবগুলো দিয়েছি, কোনো বাদ নাই, তাহলে ডেবিট জের 1,45,000 টাকা। ব্যাংক আমরা সবগুলোই দিয়েছি, ডেবিট জের 65,000। সেলস রিটার্ন আমরা সবগুলোই দিয়েছি, তাহলে আমাদের ক্রেডিট জের বিক্রয় ফেরত 5,000 টাকা। পারচেজ রিটার্ন আমরা সবগুলোই দিয়েছি, তাহলে আমাদের পারচেজ রিটার্নের আমাদের ক্রেডিট জের 7,000 টাকা। তারপরে ড্রয়িংস আমরা সবগুলোই দিয়েছি, তাহলে ডেবিট জের 25,000 টাকা। তারপরে বিক্রয় আমরা হ্যাঁ সবগুলোই দিয়েছি, তাহলে ডেবিট জের 3,12,000 টাকা। এখন এই জেরগুলো আমরা যদি রেয়া মিলে বসিয়ে দিই, তাহলে যদি মিলে যায় তাহলে বলবো যে আমাদের অঙ্ক মিলে গেছে, না হলে আবার ভুল বের করতে হবে। তাহলে আমরা পূর্বে থেকেই রেয়া মিল 31 জুলাই 2020 আমরা লেনদেনগুলো লিখে রেখেছি। এখন ব্যালেন্সগুলো বসিয়ে দিই। নগদানে আমাদের ডেবিট জের আছে আমাদের কত টাকা, আমাদের ডেবিট 1,70,000, ক্রেডিট 53, তাহলে ডেবিট জের 1,17,000 টাকা। আসবাবপত্র এটিও আমাদের ডেবিট জের 20,000 টাকা। ক্রয় এটিও আমাদের ডেবিট জের কত টাকা আছে, 1,00,000 টাকা। মূলধন এটি আমাদের ক্রেডিট জের, ক্রেডিট পাশে আছে আমাদের 1,00,000 টাকা। প্রদেয় হিসাব এটি আমাদের ক্রেডিট জের, ক্রেডিট পাশে আছে আমাদের 58,000 টাকা। তারপরে আছে আমাদের প্রাপ্য হিসাব, এটি ডেবিট জের, প্রাপ্য হিসাব ডেবিট জের, এখানে আছে কত, 1,45,000 টাকা। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পরীক্ষার মধ্যে এইটুকু করার দরকার নেই, কারণ তোমরা তো জের বের করে এইভাবে বাস্তবে এভাবে জেরের ব্যালেন্স করে যাতে এখান থেকে বের করা যায় সহজে, এই কারণে করা হয়। তোমাদের পরীক্ষায় শুধু এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই যে ক্ষতিটুকু করলেই হবে, উপরে জের এভাবে বের করার কোনো দরকার নেই। আমি আবার বলছি, এটি আমার সুবিধার জন্য করে নিয়েছি, বাস্তবে করা হয়, বাট আমাদের পরীক্ষার খাতে এই কাজটুকু করব না, শুধু খতিয়ানটুকু করব। তাহলে প্রাপ্য হিসাব আমাদের 1,45,000 টাকা ডেবিট জের। ব্যাংকের আমাদের ডেবিট জের আছে 65,000 টাকা। ব্যাংকে আমাদের ডেবিট জের আমরা একটু বসিয়ে নিই। ব্যাংকে ডেবিট জের আমাদের 65,000 টাকা। বিক্রয় ফেরত
ডেবিট, আমরা জানি বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট, ডেবিট জের আমাদের 5,000 টাকা, ক্রয় ফেরত, ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, ক্রয় ফেরতের ক্রেডিট জের আমাদের 7,000 টাকা। উত্তোলন, এটা ডেবিট জের, আমরা জানি উত্তোলন ডেবিট পাশে আছে 25,000, ক্রেডিট পাশে নাই, তাহলে ডেবিট জের 25,000। বিক্রয় আমাদের এটি ক্রেডিট জের, তাহলে দেখো ডেবিট পাশে নাই, ক্রেডিট পাশে আছে 3,12,000 টাকা। তাহলে আমরা সবগুলো যোগফল মিলে গেল 4,77,000, 4,17,000। ইয়েস, তাহলে আমাদের যে অঙ্কগুলো করেছি সবগুলা সঠিক আছে, গাণিতিকভাবে আমাদের কোনো ভুল নেই, পার্থক্য 0। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে বিশাল একটি অঙ্ক আলোচনা করলাম চলমান জের পদ্ধতিতে, খুব দ্রুত করেছি। তোমরা আবার এটি দেখবে ভালো করে, একটা এন্ট্রি যদি বুঝতে পারো তাহলে খতিয়ান নিয়ে আজ জীবনে আর কোনো সমস্যা তোমাদের হবে না। তো তোমাদের সাথে 2টি পর্ব আলোচনা করলাম খতিয়ান, যদি 2টি পর্ব সঠিকভাবে করে থাকো ইনশাল্লাহ যে কোনো কলেজে তুমি পড়াশোনা করো না কেন, যে কোনো বোর্ডে পরীক্ষা দাও না কেন, খতিয়ান নিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না। তারপরে তোমার কাছে যদি কোনো নতুন কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, বক্সে জানাবে, জানালে আমি তোমাদের উত্তর দিতে পারবো। তো এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী পর্বে আমরা অন্য নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অশেষ ধন্যবাদ।